আমার সঙ্গে? বাবা মায়ের বিবাহ বার্ষিকীর দিন যখন আপনি আমার সঙ্গে গাইছিলেন, বিশ্বাস করুন তখন না আমার খুব আনন্দ হচ্ছিল। আর যেদিন আমি প্রথমবার চৌধুরী বাড়িতে পা রেখেছিলাম, আপনি তো সেদিনও গান গেয়েছিলেন, আপনার মনে আছে? কি যেন ছিল গানটা? হ্যাঁ, কি উপহার সাজিয়ে দেব মনে আছে আপনার ছোট কর্তা? তাই সত্যি যদি আমাকে কোনোদিন কারোর সাথে গাইতে হয়, তাহলে আমি আপনার সঙ্গেই গাইব। আর যদি কারোর সঙ্গে যুগলবন্দিও করতে হয়, সেটাও আমি আপনার সঙ্গেই করব। আপনি আগে বলবেন তো আপনি আমার সাথে যুগলবন্দি করতে চান। আপনিও না, ও সকাল সকাল এখন চা খাওয়ার আমার ইচ্ছে ছিল, এত বকবক করলেন না, দেরি হয়ে গেল। ও, আপনার চা খেতে ইচ্ছে করছিল না? এই তো কিছুক্ষণ আগে বলছিলেন আপনার নাকি চা খাওয়ার ইচ্ছে হচ্ছে না, অসময়ে আপনি চা খান না। সব সময় আমার সঙ্গে মজা করেন, তাই না? কি সব ভুলভাল কথা আপনি শোনেন না। চলুন চা খেতে, দেরি হয়ে গেল আপনার জন্য। দাদা ডান দিকে। হ্যাঁ, আসুন আসুন, এই আমরা চলে এসেছি সত্যদার চায়ের দোকানে। এখানে চা ভীষণ ফেমাস। সত্যদা, 2 কাপ তোমার স্পেশাল চা দাও তো। ছোট কর্তা, বলছি চাটা আমি ঢালবো। আপনি? হ্যাঁ, আমি ঢালবো। আরে আপনি কেন ঢালবেন? সত্যদা চা দাও, চা দাও। না, ছোট কর্তা বলছি তো আমি পারবো, ঢালি না। আচ্ছা ঠিক আছে, চা। নিন ধরুন। হ্যাঁ দৌড়লাম। আস্তে। কি হলো? ভীষণ গরম, ভীষণ গরম। হ্যাঁ শিগগিরই দে। কি রে, তোদের ম্যাথের নাম্বারগুলো বাবাকে বলেছিস? যা গিয়ে বল। হ্যাঁ কি বলবে ওরা? বাবা, বাবা শোনো। হ্যাঁ আমি না এবার ইউনিট টেস্টে ম্যাথসে 188 পেয়েছি। বাহ, আর আমি 86। তোমরা তো গুড বয় তাই না? ভালো করে পড়াশোনা করলে ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করবে। এখন আমাদের পড়তে খুব ভালো লাগে। ভালো তো লাগবেই, তোমরা তো কত বুদ্ধিমান, একটু ভালো করে পড়াশোনা করলেই তো ভালো নাম্বার পেতে পারো। বড় বৌদি, বলছি নিখিল শ্যামা এখনো নামেনি। বড়দা তুই রেডি হসনি? আমরা তো দিশাকে দেখতে যাবো নাকি? দেখ সবে 7টা বাজে, এখনো ভিজিটিং আওয়ার শুরু হয়নি, আমরা ঠিক সময় মতো বেরিয়ে পড়বো। ও, ভিজিটিং আওয়ার্স এখন শুরু হয়নি তাই না? আসলে আমার মাথা একদম কাজ করছে না, সারা রাত চিন্তায় ঘুমোতেই পারিনি। বারবার মনে হচ্ছে যেন কেউ এসে দিশাকে ভুলভাল বুঝিয়ে দেবে। আসলে দিশার তো কিছু মনে নেই। আমি না মানে এই টেনশনে ডক্টরকে ফোনও করে ফেলেছি সকালবেলা একবার। তুই আবার এত সকালে ডাক্তারকে ফোন করতে গেলি কেন? হসপিটাল তো সিকিউর, ওকে কে কি বোঝাবে বলতো? ওরে সব সময় এত বাস্তব বুদ্ধি কাজ করে না। দেখছিস না অশোক কিরকম অস্থির হয়ে আছে। তুই এখন আর ওকে কিছু বলিস না। অশোক, আমরা সব সময় তোর পাশে আছি। মেজ বৌমাকে যে করে হোক সুস্থ করে তুলবই। আমি তো আজ সকালেই ওই লন্ডনে আমার ডাক্তার বন্ধুর সঙ্গে কথা বলেছি।
তেমন মনে করলে আমরা মেজ বৌমাকে ওখানে নিয়ে যেতে পারি, উনি বলেছেন। হ্যাঁ বাবা, কিন্তু আমি আমি না ভাবতেই পারছি না দিশার মতন একজন শার্প মেয়ের এইভাবে স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে। আমি জানি জানি অশোক, এটা মেনে নেওয়া সম্ভব নয়, তবুও মনে তো জোর রাখতে হবে। তোরা ভাইরা যদি একসাথে লড়িস তাহলে সব লড়াই জিততে পারবি। মনে রাখিস, এই বাড়িটা, এই পরিবার, এটা আমাদের সবার। হ্যাঁ আমি জানি দিশা অসুস্থ বলে তুই নানাভাবে রিয়াক্ট করে ফেলছিস। এই পরিবারের কেউ মেজ বৌমার খারাপ চায় না, এটা তোকে বিশ্বাস করতে হবে, তাহলেই দেখবি মনে জোর পাবি। ঠিক আছে বাবা, আর আমি একটা ব্যাপারে তোমার কাছে ক্ষমা চাইতে চাই। কাল দিশার ওরকম একটা পরিস্থিতি দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, অনেক ছোট বড় কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও বাবা। ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে আর কথা বাড়াস না। দেখ তোর মা পুজো করছে, নিচে নেমে যদি দেখে যে তুই চিন্তা করছিস তাহলে আবার কান্নাকাটি শুরু করবি। তার চেয়ে চল আমরা বরং একসাথে ব্রেকফাস্টটা করে নিই। বড় বৌমা, তুমি ব্রেকফাস্টটা টেবিলে দিয়ে দাও। অনেক দিন পরে আজ আমরা অশোকের সঙ্গে ব্রেকফাস্ট করবো। আচ্ছা বাবা। তোরা চলে। বৃন্দাবন দা, এগুলো নিয়ে চল। ডক্টর তো ক্লিয়ার করে কিছু বলছেও না, কি জানি দিশা কেমন আছে। একবার না দেখতে পেলে শান্তি হচ্ছে না, মনটা ছটফট করছে। ভাল লাগছে না আমার, আমার কিচ্ছু ভাল লাগছে না। আমি আমি কেন এখানে, আমার আমার মাথায় এত কষ্ট কেন হচ্ছে আমার। আমি থাকবো না এখানে, আমি থাকবো না এখানে। ডক্টর, ডক্টর, ডক্টর কোথায় আপনারা? ডক্টর, ডাক্তারবাবু প্লিজ বলুন না আমার কি হয়েছে ডাক্তারবাবু। আমি কেন কিচ্ছু মনে করতে পারছি না। আপনারা কিছু জানেন? বলুন না প্লিজ, চুপ করে থাকবেন না। আমি কে, কোথা থেকে এসেছি, আমার আচ্ছা আমার আমার বাড়ির লোক কেউ নেই তাই না? কেন চুপ করে আছেন আপনারা? বলুন না আমার কি হয়েছে, আমি কেন এই হাসপাতালে রয়েছি, এই হাসপাতালটা কোথায় ডাক্তারবাবু? প্লিজ কিছু বলুন প্লিজ। আপনি একদম ঠিক আছেন। কলকাতার একটা হাসপাতালে আমাদের আন্ডারে আপনার ট্রিটমেন্ট হচ্ছে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে সাময়িক একটা মেমোরি লস হয়েছে। হয়তো কয়েকদিনের মধ্যে সব মনে পড়ে যাবে। কি অ্যাক্সিডেন্ট, কি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার? আমার তো কিছু মনে পড়ছে না। বলুন না কি অ্যাক্সিডেন্ট হয়েছে। পড়বে, ঠিক মনে পড়বে। আর আপনার বাড়ির লোকের কথা বলছিলেন না, তারাও আসবেন, আপনাকে বাড়িতে নিয়ে যাবেন। প্লিজ এভাবে অস্থির হবেন না। কে আমার বাড়ির লোক ডাক্তারবাবু? কে আমার আত্মীয় স্বজনরা? কে? আমি তো কিছু মনেই করতে পারছি না। কে আমার শত্রু, কে আমার বন্ধু? আমি তো কিচ্ছু মনে করতে পারছি না। আমার মাথাটা ফেটে যাচ্ছে ব্যথাতে। আমার এত কষ্ট কেন হচ্ছে ডাক্তারবাবু? বলুন না, আমি 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 কি বেশি দিন বাঁচবো না? বলুন না, আমি কি মরে যাব? আমি জানি আমি মরে যাব। কেন আপনারা চুপ করে আছেন ডাক্তারবাবু? প্লিজ বলুন না আমার কি হয়েছে। আমি মরে যাবো তাই না ডাক্তারবাবু? আমি জানি আমি মরে যাবো। প্লিজ বলুন আমাকে, আমি মরে যাবো তাই না? আপনি রেডি তো কৃষ্ণবলি? হ্যাঁ নিখিল, খুব ভালো আছে, দেখা হয়ে গেছে। একটা ইম্পর্টেন্ট কথা আছে, চলো কথাগুলো সেরে ফেলি। আঙ্কেল বলছিলাম এখন আমি কৃষ্ণকলির অনুষ্ঠান শুনতে চাই। খুব ভালো, চলো আমার ঘরে গিয়ে শুনবি। না না আঙ্কেল, এই কাছের বাইরে থেকে ওনার অনুষ্ঠান আমি শুনতে চাই। আচ্ছা বেশ। ও ভালো কথা, বলছি যে ওই রমেন দাস, ওনার অনুষ্ঠানের কথা তুমি কৃষ্ণকলিকে বলেছো? হ্যাঁ আঙ্কেল আমি বলেছি, Good. সে আমার রাজি হননি। আসলে ওনার মনে হয়েছে রমেন দাস মানুষটা ভালো নয়। ওনার চোখ দেখে উনি বুঝতে পেরেছেন। না খামার নিখিল, মানুষের চোখ দেখে কি সবটা জাজ করা যায়? হ্যাঁ,
না মানে তোমাকে বলছি তার কারণ হচ্ছে রমেন দাসের এখন নাম ডাক হয়েছে, ওয়ার্ল্ড ফেমাস সিঙ্গার। এখন কৃষ্ণকলি যদি ওর সাথে ডুয়েট অ্যালবামটা করে তাহলে ফিউচারটা স্ট্রং হবে, সেই জন্যই বলছি। তুমি নিজে বোঝো আর শ্যামাকেও একটু বোঝাও। আর শোনো, উনি কিন্তু কালই কলকাতায় আসছেন। আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু আমি শ্যামাকে পুরোপুরি বিশ্বাস করি। আর উনি খুব ভালো মানুষ চিনতে পারেন, তাই আমি যে ওনাকে কতটা বোঝাতে পারবো সেটা আমি জানি না। আর তাছাড়া শ্যামাকে ট্রাস্ট না করার কোনো কারণ নেই। সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, আজকে আবার তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি তোমাদের সবার প্রিয় আরজে কৃষ্ণকলি। আর সঙ্গে নিয়ে এসেছি আরো অনেক নতুন নতুন কৃষ্ণপ্রেমের গান। চলুন আমরা সবাই মিলে একসঙ্গে বলি, জয় রাধা কৃষ্ণের জয়। তোমাদের সঙ্গে কথা তো বলবো, কিন্তু তার আগে শুনে নি সুন্দর একটা কৃষ্ণপ্রেমের গান। রাধা কৃষ্ণের অমৃত লীলা যার কৃপায় আমরা শ্রবণ করি, তিনি আমাদের নদিয়া বিহারী গোরাচাঁদ। রাধা কৃষ্ণের যুগল অবতার রূপে নদিয়ায় জন্ম নিয়েছিলেন তিনি, মাতা সচির ঘরে। ছোট্ট গোরা যখন তার বাড়ির আঙিনায় তার বাল্যলীলায় মেতে থাকতেন, সে যেন এক অপরূপ সৌন্দর্য। প্রভাত সময়ে সচিরাঙিনা মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙিনা মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙিনা মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায়। জাগনি গো সূচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সূচি মাতা, জাগনি গো সূচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সূচি মাতা গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময়ে সূচিরাঙিনা মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সূচিরাঙিনা মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সূচিরাঙিনা মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সূচিরাঙিনা মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। Dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırına. এই বর্দা, হ্যাঁ বল। বলছি নিখিলকে একটা ফোন করে দিই, কি বলিস? ওকে বলি ডাইরেক্ট হসপিটালে চলে আসতে। হ্যাঁ, ওকে একটা ফোন করে দে। হ্যাঁ মেজা ভাই বল। বলছি আমি আর বর্দা ভাই বেরিয়ে গেছি, তুই আর শ্যামা ডিরেক্ট হসপিটালে চলে আয়, কেমন? ঠিক আছে ঠিক আছে, শোন না, তোরা হসপিটালে গিয়ে ফর্মালিটিসগুলো পূরণ কর। শ্যামার তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমরা এক্ষুনি আসছি। ঠিক আছে, ওকে। আচ্ছা নিখিল, জাস্ট এ মিনিট। ওখানে তো প্রবলেম হলো। আমি শ্যামাকে বারবার বোঝানোর চেষ্টা করছি, ও বুঝতেই চাইছে না। আমি বলছি যে রমেন দাস একজন ইন্টারন্যাশনাল ফিগার, ওর সাথে তুমি গানটা গাও। বারবার আমাকে ফোন করছেন রমেনবাবু, কিন্তু জানোই আমেরিকা থেকে কলকাতায় যে কোনো সময় চলে আসবেন। বলছি কি, আমাকে না এসবের মধ্যে জড়াবেন না। দেখুন
এমনিতেই বাড়ির এই অবস্থা, তার মধ্যে সামনে আবার পুজো, পাড়ার পুজোতেও তো অনেক কাজ করতে হবে। এসবের মধ্যে ঢুকলে ওদিকটা আর সামলাতেই পারবো না। তাই বলছি কি, এই যুগলবন্দির পরিকল্পনা না হয় থাক। নিখিল, তুমি জাস্ট একটু বোঝাও না, মানে আঙ্কেল, আমি ওনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনার যদি ইচ্ছে না থাকে। না না, এক সেকেন্ড। শ্যামা, এটা ইচ্ছে হওয়া না হওয়ার ব্যাপার না, তুমি জাস্ট বোঝার চেষ্টা করো। রমেন দাস একজন ইন্টারন্যাশনাল স্টার, অনেক বড় গায়ক। তুমি এখানে একজন রিজনাল সিঙ্গার, তুমি যদি ওনার সাথে ডুয়েটটা গাও, তুমি একজন ইন্টারন্যাশনাল গায়িকা হয়ে যাবে। তুমি কত দেশে বিদেশে ঘুরতে পারবে, গান করতে পারবে, অ্যাওয়ার্ডে প্রাইজে তোমার বাড়ি ভরে যাবে। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, বুঝতে আপনাকে তো পারছি। আমি বারবার বলছি যে সত্যি আমার এসবের কোনো দরকার নেই। তাছাড়া আমার পরিবারই আমার কাছে সবার থেকে আগে। পরিবারকে অবহেলা করে আমি কখনো গানটা গাইতে পারবো না। আমার কাছের মানুষগুলোর যদি আমি সেবা করতে পারি, সেটাই আমার কাছে সব থেকে বড় পুরস্কার হবে। ছোট কর্তা, বলছি এবার কিন্তু আমাদের সত্যি সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে। আমাদের যাওয়া উচিত, তাই না? ওখানে তো আবার সবাই অপেক্ষা করছে। একদম ঠিক বলেছেন শ্যামা, মির্জা ভাইরা ওখানে অপেক্ষা করছে। আঙ্কেল, এবার আমরা বেরোই। না, এক সেকেন্ড। আমি বলছিলাম যে দেখো কেন জেদ করছো বলো তো শ্যামা? তোমাকে বারবার আমি বোঝানোর চেষ্টা করছি, রমেন দাস একটা বিগ নেম, একটা ইন্টারন্যাশনাল স্টার। আরে অন্যান্য সব গায়ক ওনার সাথে গান গাইবে বলে চান্স খোঁজেন, আর উনি নিজে তোমাকে অ্যাপ্রোচ করেছে শ্যামা। তুমি বুঝতে পারছো না তোমার ক্যারিয়ারের কত বড় ক্ষতি হয়ে যাবে। ইটস আ বিগ লস, নিখিল। আঙ্কেল, আমি পুরোটা বুঝতে পারছি। আমি ওনাকে বোঝাবো, হয়তো ওনার কোনো পার্সোনাল প্রবলেম আছে। ঠিক আছে, বলছিলাম এখন আমরা বেরোই, কারণ মির্জা ভাই অপেক্ষা করছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, চলো। আসছি। এই তো আপনি সুস্থ হয়ে গেছেন। নার্সকে বলছি আপনার ব্রেকফাস্টে খাইয়ে দিতে, ওষুধটা খাইয়ে দেবে। না ডাক্তারবাবু, আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না। আমি না কিছু বুঝতে পারছি, না কাউকে চিনতে পারছি। আচ্ছা, আপনারা কেন বুঝছেন না আমার সমস্যাটা, বলুন তো? বিশ্বাস করুন, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। দিশা, আপনারা কথা বলুন, আমি এই ফাঁকে নার্সকে ব্রেকফাস্টটা দিতে বলি। দিশা, তুমি খাবে না কেন বলছো? না খেলে আরো উইক হয়ে পড়বে, শরীরটা আরো খারাপ হয়ে যাবে। কে আপনি? আমাকে খেতে বলার আপনি কে বলুন তো? আপনি কেন বারবার আসছেন এখানে? দিশা, 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 আমি তোমার হাজবেন্ড। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার জন্য রিহ্যাবে বন্ডে সাইন করে বেরিয়ে এলাম, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি তোমার হাজবেন্ডকে চিনতে পারছো না? দিশা, দিশা, তুমি একবার ভালো করে মনে করার চেষ্টা করো, দেখবে চিনতে পারবে। একটু মনে করার চেষ্টা করো। দরকার হলে একটু জোর করেই মনে করতে হবে দিশা। আর তোমার নাম দিশা চৌধুরী, তুমি চৌধুরী বাড়ির মেজ বউ, আমি তোমার ভাসুর। না না না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, কিচ্ছু না। আপনারা কেন বুঝতে পারছেন না? একজন প্রাপ্তবয়স্ক মানুষের হঠাৎ করে স্মৃতি চলে গেলে কতটা কষ্ট হতে পারে বলুন তো? আমার সত্যি আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার দিদি, আমি শ্যামা, আপনার ছোট যা। দেখুন তো একটু মনে করতে পারেন কিনা, একটু চেষ্টা করে দেখুন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে জোর করে কিছু মনে করতে হবে না। হ্যাঁ মেজ দিদি, দেখুন ডাক্তারবাবু তো বলেছেন যে এটা সাময়িক, কিছুদিন পর আপনার সব কথা মনে পড়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত কিছু না মনে পড়ে, ততদিন আপনি আমাদের একটু বিশ্বাস করুন। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। এই দেখুন না, উনি এসে বারবার বলছেন
উনি নাকি আমার হাজবেন্ড। কিন্তু আমি ওনার ওয়াইফ হতে পারি, আমি এটা কল্পনাও করতে পারছি না। আপনি আমাকে বিশ্বাস করুন মেজ দিদি, আমি আপনাকে আপনার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। হ্যাঁ মেজ দিদি, দেখবেন ওই বাড়িতে পা রাখার পর আপনার সব কথা মনে পড়ে যাবে, আপনার স্মৃতিশক্তি ফিরে আসবে। কত স্মৃতি আছে ওই বাড়িতে আপনার, ওখানে যাওয়ার পর আপনার কিচ্ছু মনে পড়বে না, তাই কি কখনো হয়? বর্দা, হ্যাঁ, হসপিটালের সব ফর্মালিটিস পূরণ করেছিস? দাঁড়া, আমি সেগুলো সব সেরে আসছি, তোরা কথা বল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দিশা, 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 আমার কথাটা না